ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 0.01-এর 1% মান কত? আচ্ছা, 0.01 এটা একটা দশমিক ভগ্নাংশ। তো একে যদি আমরা সামান্য ভগ্নাংশ মানে লব এবং হর বিশিষ্ট ভগ্নাংশের আকারে যে ভগ্নাংশ যেগুলো হয়, যেগুলো লব এবং হর স্পষ্টভাবে আমরা দেখতে পাই, সেগুলোকে সামান্য ভগ্নাংশ বলে। তো এই দশমিক ভগ্নাংশটা থেকে তুমি এরকমভাবে সামান্য ভগ্নাংশে লিখবে, তো সেটা হবে 1-এর 100, এর মানে গুণ, আর 1% মানে 1-এর 100। তাহলে এখান থেকে পাচ্ছি 1-এর 10,000, তার মানে 1-এর পিঠে আছে আমাদের 4টে শূন্য, তাহলে ওপরে আছে আমাদের একটা সংখ্যা, তাহলে আমাদের মানে এই একটা হবে দশমিক, সে কোথায় গিয়ে বসবে? 4টে শূন্য মানে 4টে সংখ্যার বাঁ দিকে বসবে। তা আমাদের একটা সংখ্যা আছে 1, আর বাকি 3টে কম পড়ছে, তাই 3টে শূন্য দিয়ে তার বাঁদিকে একটা দশমিক হয়ে বসলো। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 50 লিটারে 30% মান কত? তো 50 লিটারে 30%, 30% মানে 30-এর 100। এবার 50 লিটার এর মানে গুণ, তাই 50 গুণ 30/100, 0 দুটো কেটে দিলে 3×5 15 লিটার, মানে 50 লিটারে 30% হচ্ছে 15 লিটার। 3 দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে একটা রাশি দিয়েছে ax² + bx + c। তো বলেছে x² সহগ মানে x² এর সাথে কি আছে a, x এর সহগ মানে শুধু x এর সাথে আছে b, আর x বর্জিত পদ কোনটা? c। 4 দিয়েছে একটা ছবি দিয়েছে, এই ছবিটার কথা বলছে। ab আর cd হচ্ছে সমান্তরাল, ef হচ্ছে ভেদক, যেটা ইএফটা এবিকে এই জি বিন্দুতে ছেদ করেছে, আর সিডিকে ইএফটা এইচ বিন্দুতে ছেদ করেছে। এবারে দেখো জিএইচডি বা ইএইচডি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে জেডের মতো হলে হয় একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি যে এ জি এইচ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। আবার ই জি বি আর এ জি এইচ এরা পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে এ জি এইচ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ই জি বিও 60 ডিগ্রি হবে। আবার একটা সরলরেখার ওপর এবির ওপরে ধরো ইজি দণ্ডায়মান হওয়ার এই দুটো কোণ উৎপন্ন হয়েছে, এদের দুজনের সমষ্টি 180। তাহলে 180 থেকে 60 মাইনাস করলে আমরা এ জি ই বা এক্সের মানটা পাবো, তার মানে হবে 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা এইভাবে লিখবো যে এজিএইচ সমান একান্তর হচ্ছে জিএইচডি 60 ডিগ্রি, অতএব এজিএইচ সমান বিপ্রতীপ ইজিবিও 60 ডিগ্রি হবে। আবার এজিই যোগ ইজিবি সমান 180, আর কোণ এজিই যোগ 60 ডিগ্রি সমান 180, অতএব কোণ এজিই সমান হচ্ছে 180 - 60 120 ডিগ্রি সমান হবে এক্স। তাহলে এক্সের মান হচ্ছে 120 ডিগ্রি। 5-এর একটা ছবি দিয়েছে, দেখো দুটো পিকিউ আর আরএস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, বলেছে পিওটি। আচ্ছা, পিকিউ এবং আরএস পরস্পরকে ছেদ করবার জন্য যে 4টে কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কোণ, যেমন ধরো আর ও কিউ এর বিপ্রতীপ হচ্ছে পিওএস, আবার এস ও কিউ এর বিপ্রতীপ হচ্ছে আর ও পি বা পিও আর বলতে পারো। তাহলে যদি আর ও কিউ 60 ডিগ্রি হয়, তাহলে পিওএস এই পুরো কোণটাই 60 ডিগ্রি হবে। এবারে ওটি হচ্ছে পিওএস এর সমদ্বিখণ্ডক, পিওএসকে ওটি সরলরেখা দুটো সমান ভাগে ভাগ করেছে, তাহলে পিওএস সমান হচ্ছে পিওটি প্লাস এসওটি। তাহলে পিওটি কোণের মান 60 - 20 মানে 40 ডিগ্রি হবে। তাহলে দেখো কোণ আর ও কিউ সমান বিপ্রতীপ হচ্ছে পিওএস 60 ডিগ্রি, অতএব কোণ পিওএস সমান পিওটি কোণ প্লাস এসওটি। যেহেতু ওটি হচ্ছে পিওএস এর সমদ্বিখণ্ডক, অতএব পিওটি সমান কোণ পিওএস মাইনাস এসওটি। প্রদত্ত হচ্ছে এসওটি হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান হলো 40 ডিগ্রি। 2-এ দিয়েছে দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। তো এখানে দেখো সংখ্যামালা মানে দিয়েছে x + y² - 5x + y - 6। তো ধরি x + y সমান a, তাহলে a² - 5a - 6, অতএব a², এবার 6টাকে ভাঙবো মানে 5টাকে আনতে হবে, 6 × 1 = 6, তাই a² - 6a + a - 6। তো সেখান থেকে পাচ্ছি a + 1 × a - 6। এখন এর সমান x + y বসিয়ে পাবো x + y + 1 আর x + y - 6। এখানে 2 নম্বর যে উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে ax² - a² + 1 × x + a।
তো আমি এটা গুণ করে এখান থেকে এটা গুণ করে বার করলাম এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স প্লাস এ। তো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে হবে এক্স ইন্টু এক্স মাইনাস এ, আর এখানে -1 কমন নিলে হবে এক্স মাইনাস এ। এবার এই দুটো কমন নিলে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। 3 আয়তে আছে নসিপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যদের কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা 42 জন লোকে 24 দিন লাগে, 6 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে এখন লোক হচ্ছে 36 জন, কতদিন সময় লাগবে? তো জন সংখ্যা বা লোক সংখ্যা দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, তাই দিন লাগবে সমান 24 গুণ 42/36। তো 3 দিয়ে কাটলে 3 8 24, 3 12 36, আবার 4 দিয়ে কাটলাম 4 2 8, 4 3 12, আর 42কে 3 দিয়ে কেটে 14, 14 আর 2 গুণ করে 28 দিন। তাহলে অবশিষ্ট সদস্যদের 28 দিন সময় লাগবে। 2 দিয়েছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে, তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। এইভাবে ছকে সাজিয়ে নেবে পাম্পের ক্ষমতা, অশ্ব ক্ষমতা, জলের পরিমাণ লিটার, সময় ঘন্টা। এবার পাম্পের ক্ষমতার সাথে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। তাহলে নির্ণয় সময় হবে 8 গুণ 5 7 গুণ 63,000/36,000। এবারে 3টে শূন্য কেটে দিলে 8 7 আর 63 হচ্ছে 9, 63কে 7 দিয়ে কাটলে 9 পাবে, 9 36কে 9 দিয়ে কাটলে 4, আর 8কে 4 দিয়ে কাটলে 2, আর 2 আর 5 গুণ করে 10 ঘন্টা। তাহলে মোট 10 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, 3-এর যে অঙ্কটা রয়েছে 3-এর অঙ্কটা তোমাদের বইয়ের 107 পাতায় একটা উদাহরণের অঙ্ক দিয়েছে, তাই ওটা আর আমি করিনি। ওটা তোমরা বইয়ের উদাহরণে করে দেয়া আছে, ওটা একটু দেখে নেবে। শতকরার চ্যাপ্টারটায় এই যে হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমানে যাবে, এই দেখো একই অঙ্ক। কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব সমানুপাতের সাহায্যে হিসাব করো। তো এই অঙ্কটা তোমাদের উদাহরণের এই অঙ্কটা দিয়েছে। তো মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি, অর্থাৎ কর্ড লাইনের দূরত্ব 100 কিমি হলে মেন লাইনের দূরত্ব 5 কিলোমিটার বেশি, মানে মেন লাইনের দূরত্ব হবে 105 কিমি। এবার ছকে সাজিয়ে নিয়েছে কর্ড লাইনের দূরত্ব কিলোমিটারে আর মেন লাইনের দূরত্ব কিলোমিটারে, তাহলে 100 কিলোমিটার কর্ড লাইনে হলে মেন লাইনে 105 হবে, আর কর্ড লাইনে যদি 85 হয় মেন লাইনে কত হবে? তো এটাকে সমানুপাতের আকারে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কর্ড লাইনের দূরত্ব যদি বাড়ে তাহলে মেন লাইনের দূরত্ব বাড়বে, কর্ড লাইনের দূরত্ব কমলে স্বাভাবিকভাবে মেন লাইনের দূরত্ব কমবে। তাই হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনের দূরত্ব বাড়লে বা কমলে মেন লাইনের দূরত্ব যথাক্রমে বাড়বে বা কমবে। তাই কর্ড লাইনের দূরত্ব আর মেন লাইনের দূরত্ব হচ্ছে সরল সম্পর্কে আছে। তো সমানুপাতের এই সমানুপাতটা দেখেই বুঝতে পারছো এটা সরল সমানুপাত। যদি ব্যস্ত হতো জিজ্ঞাসা চিহ্নটা এখানে আসতো আর 105টা এখানে চলে যেত। এটা প্রথম দ্বিতীয় ঠিকই থাকে, সরলের ক্ষেত্রে যেটা বার করতে হয় সেটা চতুর্থ হয়, ব্যস্ত সম্পর্ক হলে যেটা বার করতে হয় সেটা তৃতীয় পদ হয়। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা সরল সমানুপাতে আছে। তাই মেন লাইনের দূরত্ব হবে 85 গুণ 105/100, তো কাটাকুটি করে হবে 89.25 কিলোমিটার। 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর এটা মিশ্রণের চ্যাপ্টার থেকে দিয়েছে, এটাও বইয়ের অঙ্ক। বলেছে 2 প্রকার পিতলে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3, আর এটা দিয়েছে 9-এর অঙ্কটা। কোষে দেখি 12, মিশ্রণের চ্যাপ্টারে কোষে দেখি 12 9 দাগের অঙ্কটা দিয়েছে তোমাদের এখানে। তো বলছে যে 8:3 আর 15:7, এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতলটা পাওয়া যাবে তাতে তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করো। তো ধরি প্রথম প্রকার পিতল হচ্ছে 5x একক আর দ্বিতীয় প্রকার পিতল 2x একক মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 8:3। তাহলে প্রথম প্রকার পিতলে তামার পরিমাণ 40x/11 একক আর দস্তার পরিমাণ 15x/11 একক। এবার দ্বিতীয় প্রকার পিতলে তামা দস্তার পরিমাণ 15:7, তাহলে দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ হবে 15 গুণ 2x মানে 15 যোগ 7 মানে 30x/22,
আর দস্তার পরিমাণ হবে 14x/22। তাহলে এখন নতুন প্রকার পিতলে তামার মোট পরিমাণ হবে 40x/11 প্লাস 30x/22। তো যোগ করলে হবে 110x/22 মানে 5x একক। আর দস্তার পরিমাণ হবে যোগ করে হচ্ছে 44x/22 মানে 2x একক। তাহলে সুতরাং নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে 5x/2x সমান 5:2। 4 দাগে আছে দুটো উপপাদ্য, যে কোনো একটা করতে হবে। তো প্রথম যেটা আছে যে প্রমাণ করো যে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হয়। এটা তোমাদের বইয়ের 93 পাতায় উপপাদ্য 6। ত্রিভুজের দুটো কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এই ছবিটা আঁকবে। প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান হচ্ছে এসিবি। প্রামাণ্য ত্রিভুজ এবিসি এর সমান পরিমাপে দুটো কোণ এবিসি আর এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এবি সমান এসি। অঙ্কন হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এর মধ্যে কোণ বিএডি সমান কোণ সিএডি, কারণ এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক। এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু, তাহলে আর কোণ এবিডি সমান হচ্ছে কোণ এসিডি প্রদত্ত, তাহলে ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম। তো এটা কোন কোন বাহু সর্বসমতার শর্তানুসারে, অতএব এবি সমান এসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। দ্বিতীয় যে উপপাদ্যটা দিয়েছে এটা তোমাদের বইয়ের 75 পাতায় রয়েছে। উপপাদ্য 1, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণ পরস্পর সমান হয়। তো এই ছবিটা এঁকে প্রদত্ত লিখবে এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপরীত কোণ এওডি বিওসি আর এওসি বিওডি তৈরি হয়েছে। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে প্রতিজোড়া বিপরীত কোণগুলোর পরিমাণ সমান, অর্থাৎ কোণ এওডি সমান কোণ বিওসি এবং কোণ এওসি সমান হচ্ছে কোণ বিওডি। এবার যুক্তি দিয়ে প্রমাণ করছি। কোণ এওডি প্লাস কোণ এওসি সমান 180, কারণ সিডি সরলরেখার ওপর ও এর রশ্মি দণ্ডায়মান হওয়ার সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আবার কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এবি সরলরেখার ওপরে ওসি দণ্ডায়মান হওয়ার সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এওডি প্লাস এওসি সমান এওসি প্লাস বিওসি। এবার উভয় দিক থেকে এওসিটা কেটে দিলাম, তাহলে কোণ এওডি সমান কোণ বিওসি হলো। আবার একইভাবে কোণ বিওসি প্লাস কোণ বিওডি 180, কারণ সিডি সরলরেখার ওপর অভিরশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আর কোণ বিওসি প্লাস কোণ এওসি সমান 180। এবি সরলরেখার ওপর অসিরশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180। অতএব কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান কোণ বিওসি প্লাস কোণ এওসি। তো বিওসি বিওসি কেটে গেল, তাহলে এওসি কোণ সমান বিওডি। অতএব পেলাম এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় যে বিপরীত কোণগুলো তারা সমান, অর্থাৎ এওডি সমান বিওসি আর এওসি সমান বিওডি প্রমাণিত। 5 দাগে আছে দুটো প্রয়োগ। দুটো প্রয়োগের মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রথমে আছে যে এবিসিডি সামান্তরিকের এসি হচ্ছে কর্ণ বিএডি কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে প্রমাণ করা যায় যে এসি কর্ণ বিসিডি কোণকেও সমদ্বিখণ্ডিত করে। তো এরকম একটা ছবি এঁকে নেবে। বলেছে যে এসি হচ্ছে কর্ণ যেটা বিএডিকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসি কর্ণটা এই বিসিডি কোণকেও সমদ্বিখণ্ডিত করে। এবার প্রামাণ্য বিষয় হচ্ছে এসি কর্ণ বিসিডিকে সমদ্বিখণ্ডিত করে, তাই এসিবি সমান হচ্ছে এসিডি। এবার প্রমাণ হচ্ছে প্রদত্ত কোণ বিএসি সমান হচ্ছে ডিএসি। এটা 1 নম্বর সূত্র। এবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাই এটি সমান্তরাল হচ্ছে বিসি এবং এবি সমান্তরাল ডিসি। তাহলে এডি সমান্তরাল যখন বিসি আর এসি হচ্ছে ছেদক, তাহলে কোণ ডিএসি সমান একান্তর হচ্ছে এসিবি, এটা 2 নম্বর। আবার এবি সমান্তরাল ডিসি যখন এসি ছেদক, তাহলে বিএসি সমান একান্তর হচ্ছে এসিডি, এটা 3 নম্বর। এবারে 1 আর 2 নম্বর থেকে পাচ্ছি কোণ বিএসি সমান হচ্ছে কোণ এসিবি, এটা 4 নম্বর। আর 3 আর 4 থেকে পাচ্ছি কোণ এসিডি সমান কোণ এসিবি। অতএব এসি কর্ণ বিসিডিকে সমদ্বিখণ্ডিত করে। 2 নম্বর যে প্রয়োগ দিয়েছে এটা তোমাদের বইয়ের 96 পাতায় রয়েছে। প্রয়োগ 6, এই যে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল সরলরেখা শীর্ষকোণের বহিঃসমদ্বিখণ্ডক।
শীর্ষকোণের বহিঃসমদ্বিখণ্ডক হয়। তো এইভাবে এই ছবিটা আঁকবে, প্রদত্ত লিখবে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি আর এই সমান্তরাল হচ্ছে বিসি। এবার প্রামাণ্য কোণ ডিএই সমান হচ্ছে কোণ সিএই অর্থাৎ এই শীর্ষকোণ বিএসি এর বহিঃসমদ্বিখণ্ডক। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, সুতরাং এবিসি সমান হচ্ছে এসিবি। আবার এই সমান্তরাল বিসি এবং এসি হচ্ছে ছেদক, সুতরাং সিএই সমান একান্তর হচ্ছে এসিবি। আবার এই সমান্তরাল বিসি বিডি যখন ছেদক, বিডি এইটা যখন ছেদক, সুতরাং ডিএই অনুরূপ হচ্ছে এবিসি, ডিএই অনুরূপ হচ্ছে এবিসি। যেহেতু কোণ এবিসি সমান হচ্ছে এসিবি, সুতরাং কোণ ডিএই সমান কোণ সিএই প্রমাণিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।